ময়েশ্চারটা ধরে রাখবে, ঠিক সেরকম হচ্ছে ড্রেনেজ সিস্টেম দুর্দান্ত হবে, যাতে জল একটুও না দাঁড়াতে পারে। তাহলে মাটির লেয়ার ভালো রকমভাবে শুকাবে, তারপরে অ্যাগ্লোনিমা গাছে জল দেবেন। নাহলে অ্যাগ্লোনিমাভাবে একটা ইনডাইরেক্ট সানলাইট মানে আপনি সানলাইট ছাড়া কিন্তু এই কালারগুলো আসবে না। দেখেছি ছোট পটে তাড়াতাড়ি এটা কিন্তু গ্রো করে। আজকে আমি আপনাদেরকে একটা নতুন জিনিস দেখাবো। অংশটা থাকে তো নিচের অংশটা দিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই। এইভাবে কেটে নেবেন, নিয়ে তাই মিডিয়াটা হচ্ছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। মিডিয়া যদি ভালো না হয় তাহলে আপনার গাছের শুধু পিঙ্ক ভ্যারাইটি অ্যাগ্লোনিমা গাছ কিন্তু টক্সিক গাছ। মানে আপনার এইরকম ফুল যখন দেখবেন তখন কিন্তু এই ফুলকে ভেঙে ফেলবেন, না হলে এইরকম ধরুন একটি গাছ যখন ঝোপালো একটি গাছ সুন্দরভাবে তৈরি হবে, তখন এই গাছ তৈরি পচা রোগটা অ্যাগ্লোনিমার একটা মারাত্মক রোগ। এই রোগে এখান দিয়ে নতুন করে বেরিয়ে আসছে, এই দেখুন শিকড়, এই দেখুন। নমস্কার, ব্যালকনি গার্ডেনার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আর আমার হাতে এখন যে গাছটা দেখছেন, দেখে চিনতে পারছেন গাছটার কি নাম বলুন তো? অ্যাগ্লোনিমা। এটা হচ্ছে অ্যাগ্লোনিমা লিপস্টিক ভ্যারাইটি অ্যাগ্লোনিমার। এই অ্যাগ্লোনিমা গাছটা আমার তো ভীষণ ভীষণ প্রিয় গাছ। আমার বাগানের যত গাছ আছে সব থেকে প্রিয় গাছ বলতে পারেন এই অ্যাগ্লোনিমা। এবং আমি জানি যে আপনাদেরও অনেকের প্রিয় গাছ হচ্ছে এই অ্যাগ্লোনিমা, কিন্তু আমরা অনেক সময় হয় যে এই অ্যাগ্লোনিমা বাঁচাতে পারি না। অ্যাগ্লোনিমা কেন বাঁচাতে পারি না? তার অনেকগুলো কারণ আছে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব অ্যাগ্লোনিমার সম্পূর্ণ একটা পরিচর্যা। কিভাবে একটা ছোট্ট অ্যাগ্লোনিমা থেকে আপনি বড় করবেন, কি করে গাছের পাতা বড় করবেন, কিভাবে তাড়াতাড়ি নতুন নতুন চারা বের করবেন এই গাছ থেকে, সমস্ত সবকিছু খুঁটিনাটি বিষয়ে আলোচনা করব। একটুও ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখুন, অনেক কিছু জানতে পারবেন। একদম শুরুতে আমি বলি অ্যাগ্লোনিমার মাটির কথায়, মানে কোন মিডিয়াতে আপনি গাছটা করবেন। অ্যাগ্লোনিমা এরকম মাটি পছন্দ করে যে মাটিটা হচ্ছে যেমন ময়েশ্চারটা ধরে রাখবে, ঠিক সেরকম হচ্ছে ড্রেনেজ সিস্টেম দুর্দান্ত হবে, যাতে জল একটুও না দাঁড়াতে পারে। তাহলে জলও দাঁড়াবে না, অথচ ময়েশ্চার থাকবে। সেই রকম একটি মিডিয়া আমাদেরকে তৈরি করতে হবে, যার মধ্যে অ্যাগ্লোনিমা গাছ খুব ভালো হবে। মানে সেই মিডিয়াটা কি? দেখুন, আমি অ্যাগ্লোনিমা করি, আমার যে নিজস্ব একটা ইনডোর গাছের জন্য একটা আলাদা মাটি আছে, মিডিয়া আছে, তাতে করি, মানে সয়েললেস সয়েলে করি। সেই সয়েললেস সয়েল হচ্ছে কি কি থাকে আমি বলে দিচ্ছি। একটা আমার চ্যানেলে দেখবেন ভিডিও আছে এর উপরে, ডিটেলসে যদি জানতে চান তাহলে তার থেকে দেখে নেবেন। আমি এখন অল্প করে আপনাদের বলে দিচ্ছি যে আসলে কি কি থাকে। কোকো চিপস মানে হচ্ছে নারকেলের যে উপরের যে খোলাটা, মানে যে ডাবটা আর কি, ডাবের যে ছালটা, তার খোসাটাকে টুকরো টুকরো করে কাটা ছোট ছোট, এটা হচ্ছে কোকো চিপস। আচ্ছা, এরপর থাকে কোকোপিট হচ্ছে গুঁড়োটা, ডাস্টটা, ওটা থাকে, ওটা নেব। আর নেব হচ্ছে এটা হলো ক্লে বল, এটাকে বলে ক্লে বল। আচ্ছা, আর আমি এটা নিই, এটা হচ্ছে চারকোল মানে হচ্ছে ওই পোড়া কাঠকয়লা এটা। এর সাথে এখানে আপনারা দেখতে পাচ্ছেন না, এরকম ছোট ছোট সাদা সাদা হয়, এটা হচ্ছে পারলাইট নেব। পারলাইট আর ক্লে বল দুটোই হচ্ছে মাটিটার মধ্যে যাতে অনেক বেশি পরিমাণে হাওয়া চলাচল করতে পারে তার জন্য, মানে মাটিটাকে ঝুরঝুরে করার জন্য, হালকা ঝুরঝুরে করার জন্য। এর সঙ্গে আর মেশাই কি, আর এর সাথে নেব হচ্ছে ঘেঁস বা সিন্ডার। আর নেব অবশ্যই যেটা প্রয়োজনীয়, অ্যাগ্লোনিমা গাছ কেন যে কোনো গাছের জন্য প্রয়োজনীয়, সেটা হচ্ছে যে একটা ভালো মানের ফাঙ্গিসাইড। আমি এখানে একটা জৈব ফাঙ্গিসাইড ব্যবহার করি, তার নাম হচ্ছে টাইকোডার্মা ভিরিডি নিয়ে আপনারা আমার কাছে একটা ভিডিও পেয়েছেন, আমি ডিটেলসে তার মধ্যে আলোচনা করেছি যে টাইকোডার্মা ভিরিডি আসলে কি, কিভাবে সেটা কাজ করে। এটা কিন্তু একটা জৈব ছত্রাকনাশক, এর মধ্যে সেটা দেওয়া আছে। আর দেওয়া আছে সামান্য পরিমাণে মিক্সড সারের ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা পেয়ে যাবেন। অল্প পরিমাণ আছে একটু কি বলবো, ভিটামিন, ডাস্ট ভিটামিন, সেটা হচ্ছে যে মোবোবিন। আমি মোবোবিনটা মেশাই, আপনি চাইলে অন্য কিছু মেশাতে পারেন। এই সব কিছু দিয়ে
আমি একটা মিডিয়া তৈরি করি। এই মিডিয়াটা অনেক বেশি ঝুরঝুরে হয়, হালকা হয়, যেহেতু এর মধ্যে সিন্ডার থাকে, এর মধ্যে ক্লে বল থাকে, পারলাইট থাকে, কোকো চিপস থাকে। কোকো পিটটা বেশি পরিমাণে দিলে কি হবে, জলটা বেশি স্টোর করে রাখবে। সেই জন্য আমি কোকো পিটটাকে কম দিই। আগে কোকো পিট বেশি দিতাম, এখন শিখে গেছি যে কোকো পিটের জায়গায় কোকো চিপসটা দিলে বেশি কাজ হচ্ছে, তাই কোকো চিপসটাকে দিই। আর এইভাবে দিই। আর আমি বালি কিন্তু ব্যবহার করি না। এর মধ্যে বালি দিলে হয় কি, বালিতে না ভারী করে দেয়, টবটাকে ভারী করে দেবে আমার। এবার আসি মাটির কথায়, অর্থাৎ যারা সয়েল মিডিয়ায় করবেন সেই সয়েলের কথায়। চেষ্টা করবেন গার্ডেন সয়েলটাকে একটু শুকনো করে, ভালো করে রোদে শুকিয়ে, যদি ডেলা ডেলা হয়ে থাকে সেই ডেলা ডেলাটাকে ভাঙবেন ভালো করে, তারপর চালুনি দিয়ে, বালি চালুনি যেটা পাওয়া যায় সেই চালুনি দিয়ে ভালো করে চেলে নেবেন। তাহলে কি হবে, মাটিটা ঝুরঝুরে হয়ে যাবে। যত দেখবেন মাটির মধ্যে ডেলা ডেলা হয়ে আছে, শক্ত মাটি হয়ে আছে, তত জানবেন আপনার গাছের জন্য ক্ষতিকর সেটা। তাহলে আমি যখন আগে গাছ মাটিতে করতাম, তখন সেই সময় আমি কিন্তু এরকম চালুনি দিয়ে ভালো করে মাটিকে চেলে নিতাম, এবং মাটির যে অংশটা দেখতাম কোনো মতেই আর ভাঙা যাচ্ছে না, সেটাকে আমি ফেলে দিতাম। এর সঙ্গে নেবেন 30% হলো মাটি, তাহলে 30% নেবেন কম্পোস্ট। পাতা সার পেলে সব থেকে ভালো, যদি পাতা সার না পান সেক্ষেত্রে ভার্মি কম্পোস্ট ব্যবহার করবেন, গোবর সার ব্যবহার করবেন না, আমি গোবর সারের কথা বলি না। ইনডোর গাছের ক্ষেত্রে গোবর সার খুব একটা কার্যকরী হয় না, আমি করে দেখেছি। গোবর সারে বেশি পরিমাণ গাছের মধ্যে পোকা হয়ে যায়, মাটির মধ্যে পোকা তৈরি হয়। তাহলে ভার্মি কম্পোস্ট অথবা পাতা পচা সার 30% নিলেন। 30% নেবেন সিন্ডার। সিন্ডার বা ঘেস খুব গুরুত্বপূর্ণ, যদি জোগাড় করতে পারেন খুব ভালো, না পারলে তখন পারলাইট মেশাতে পারেন। পারলাইট না, আপনি ক্লে বল মেশাতে পারেন, কিছুটা গ্যাপ তৈরি করবে। ক্লে বলগুলো দেখলেন কত বড় বড় হয়, এই যে এরকম বড় বড় হয়, যার ফলে গ্যাপ তৈরি হয়ে যাবে। এটা দেবেন। আর তাহলে 30 করে হয়ে গেল 90। বালি যদি মেশাতে চান সেক্ষেত্রে সিন্ডার আর বালি মিলিয়ে 30% করুন, মানে 15-15 এইভাবে করতে পারেন। আর বাকি 3%-এ আপনি সামান্য জৈব সার মেশাতে পারেন। তাহলে দেখবেন আপনার গাছের মিডিয়া কিন্তু খুব ভালো একটা মিডিয়া তৈরি হবে। এবার আসি জলের প্রসঙ্গে, যে অ্যাগ্লোনিমা কিরকম জল পছন্দ করে। ওই যে মাটির কথা বলতে গিয়ে বললাম না যে অ্যাগ্লোনিমা কিন্তু ময়েশ্চার পছন্দ করে। তাহলে জল আমাদেরকে সেই রকম ভাবে জল দিতে হবে যেন মাটির মধ্যে ময়েশ্চার বজায় থাকে, মিডিয়ার মধ্যে ময়েশ্চার বজায় থাকে, কিন্তু জল যেন বেশি না হয়ে যায়। তাহলে জল খুব গুরুত্বপূর্ণ, কারণ এই জলের জন্য কিন্তু ম্যাক্সিমাম অ্যাগ্লোনিমা মারা যায়। দেখুন আমার এই গাছটা, এই যে দেখছেন সুপার হোয়াইট, এর আইডিটা হচ্ছে সুপার হোয়াইট। সুপার হোয়াইট গাছটার মিডিয়াটা কতটা ঝুরঝুরে দেখুন। এই দেখুন আমি হাতে করে এইভাবে তুলছি, এই যে এইভাবে তুলে, মানে একদম শুকনো, কিছু নেই, হ্যাঁ একবারে শুকনো। এইভাবে আপনি দেখবেন যে আদেও গাছটার গোড়াটা শুকনো রয়েছে। এইভাবে মাটি কি এরকম ভাবে মিডিয়া এরকম ধরে এরকম তুলে নেওয়া যাচ্ছে, নাকি এর মধ্যে ভিজে আছে, আপনি হাতেই বুঝতে পারবেন। এইটাই আমার হাতটা ঝেড়ে নিলেই হয়ে গেল। আর যদি আপনার হাতটা ভিজে যায়, জল থাকে, তাহলে অবশ্যই এতে জল দেবেন না। মাটির লেয়ার ভালো রকম ভাবে শুকাবে, তারপরে অ্যাগ্লোনিমা গাছে জল দেবেন, নাহলে অ্যাগ্লোনিমা গাছের বড় রোগ হচ্ছে গোড়া পচা মরে যাবে। আর আরেকটা সুবিধা হচ্ছে অ্যাগ্লোনিমা গাছে আপনি একটা কাঠি ঢুকিয়ে, একটা সরু কোনো কাঠি রাখবেন, কাঠিটাকে মাটির মধ্যে ভরে দেবেন, ভরে দিয়ে দেখবেন যে জল ভিজে, মানে মাটি যখন তুলে বার করবেন তখন দেখবেন ওর মধ্যে কিছু লেগে আছে কিনা। যদি দেখেন লেগে আছে, জল লেগে আছে, কাদামাটি উঠে আসছে, যদি আপনি মাটির মিডিয়াতে করেন, যদি এরকম মিডিয়াতে করেন তাহলে দেখবেন যে ওই কোকোপিট কিছু লেগে আছে কিনা, তাহলে দেখে আপনি মোটামুটি বুঝতে পারবেন যে জল দেওয়ার প্রয়োজন আছে না নেই। আর আরেকটা জিনিস হচ্ছে, আপনার ওখানে ওয়েদার কতটা জল ডিমান্ড করছে তার উপরে আপনার গাছ নির্ভর করবে। যদি দেখেন আমার এখানে প্রচন্ড ড্রাই ওয়েদার, সেই জন্য যদি আমি দেখি যে আমার গাছে পাতা হেলে যাচ্ছে, হ্যাঁ এবার জল দেওয়ার প্রয়োজন আছে, তাহলে আমি জল দেব। আর যদি দেখি যে আমার দরকার নেই জল দেওয়ার, তাহলে আমি জল দিই না। আপনার ওখানে ওয়েদার বুঝে আপনি গাছে জল দেবেন। যদি দেখেন আপনার খুব ড্রাই ওয়েদার, খুব গরমের জায়গা, আপনার ড্রেনেজ সিস্টেম খুব ভালো, সমস্ত জল ড্রেন আউট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে হয়তো আপনাকে একদিন ছাড়া ছাড়া জল দিতে হতে পারে। আর যদি দেখেন যে না, আপনার এক নম্বর হচ্ছে আপনার ড্রেনেজ সিস্টেম ভালো নেই, আপনার ওখানে ওয়েদার ঠান্ডা ওয়েদার,
বৃষ্টি বেশি হয়, হ্যাঁ, তাহলে আপনি সেই অনুযায়ী গাছকে জল দেবেন, গাছে বুঝে জল দেবেন। কোনো গাছই সপ্তাহে 1 দিন জল দেবো, সপ্তাহে 2 দিন জল দেবো, প্রতিদিন জল দেবো, এগুলো কোনো কিছু কারোর থেকে শুনবেন না। এটা সবসময় নির্ভর করবে আপনি নিজে আগে বুঝুন যে আপনার গাছটা কি চাইছে, তবে তাকে সেরকম অনুযায়ী জল দিন। আমার এই সুপার হোয়াইট। আর আরেকটা জিনিস বলি, গাছ যদি কখনো দেখেন যে গাছের একটু কাণ্ডটা হেলে যাচ্ছে, তখন সঙ্গে সঙ্গে এরকম একটা লাঠি পুঁতে, ছোট একটা কিছু লাঠি হোক, যা আপনার কাছে অ্যাভেলেবেল থাকবে, লাঠির মতন একটা পুঁতে তার মধ্যে কিছু দিয়ে বেঁধে দেবেন গাছটাকে, মানে গাছটা সাপোর্ট পাবে। আসলে এদের কাণ্ডগুলো, অ্যাগ্লোনিমার কাণ্ডগুলো ভীষণ ভীষণ নরম হয় এবং ফাঁপা হয়, যার ফলে কি হয়, কাণ্ডর ভেতরে জল জমা হয়ে যায়। এতক্ষণ আপনারা দেখে হয়তো ভাবছেন যে আমার অ্যাগ্লোনিমার কালেকশন তো অনেক ছিল, তাহলে সেগুলো কোথায় গেল? কোথায় গেল আমি তাদেরকে দেখাচ্ছি। দেখুন, গাছগুলো কিন্তু দিব্যি আমার কিন্তু ভালো অবস্থাতেই আছে, সুন্দর আছে। এখানে কিন্তু বৃষ্টির জলও পায়। গাছগুলো আসলে এখানে আছে, গাছগুলো এই জায়গায় আছে, এই জায়গায় আছে, এরা রোদ পোহাতে এসেছে। আলো, অ্যাগ্লোনিমা গাছ আলো কেমন পছন্দ করে, যেহেতু অ্যাগ্লোনিমা বেশ কালারফুল হয়, আর সেই কালারগুলো তৈরি করার জন্য কিন্তু ভালো রকম আলোর দরকার হয়। সেই আলো কিরকম আলো? মোটামুটিভাবে একটা ইনডাইরেক্ট সানলাইট। ইনডাইরেক্ট সানলাইট মানে আপনি ডাইরেক্ট রোদের মধ্যে গাছকে রেখে দিচ্ছেন না, কিন্তু জানলার ধারে, ব্যালকনিতে, এমন জায়গায়, ছাদ হলে ছাদের একটা কোনো সেডি এরিয়াতে এমন জায়গায় রাখছেন, উঠোনেও রাখতে পারেন, উঠোনেও একটা মোটামুটিভাবে যেখানটায় সকাল 11টার পর থেকে আর রোদ আসে না, সেই রকম জায়গায় যদি আপনি অ্যাগ্লোনিমা রেখে দেন, অ্যাগ্লোনিমা খুব ভালো হবে। তার কারণ হচ্ছে অ্যাগ্লোনিমা যে কালারটা তৈরি করে, যেমন এই ধরুন এই একটা গাছ, এই গাছটা দেখছেন, কিংবা ধরুন এই গাছটা, দেখুন কালারগুলো অপূর্ব। এই যে সুন্দর সুন্দর কালারগুলো, এই কালারগুলো তৈরির জন্য অ্যাগ্লোনিমার প্রচুর পরিমাণে সানলাইটের প্রয়োজন হয়। সানলাইট ছাড়া কিন্তু এই কালারগুলো আসবে না। দেখেছেন কালারগুলো কত সুন্দর? যদি দিনের পর দিন এই গাছকে একদম ছায়ার মধ্যে আপনি রেখে দেন, কোনো রকম ছায়া এবং অন্ধকার জায়গা, তুলনামূলক যেখানে আলো কম আসছে, দেখবেন কালারগুলো আর ভালো আসছে না, কালারগুলো আস্তে আস্তে ফেড হয়ে যাচ্ছে। ওই জন্য অনেক সময় দেখবেন যে সমস্ত অ্যাগ্লোনিমা গাছের নিচের দিকে পাতা থাকে, সেই পাতাগুলো দেখবেন অপেক্ষাকৃতভাবে কালারটা ফেড থাকে। এটাই ধরুন, এই দেখুন কালারটা ফেড, ওপরের পাতাগুলো লাইটটাকে আড়াল করে দেয়, সেই জন্য নিচের পাতাগুলোর কালার তুলনামূলকভাবে ফেড হয়। তাহলে আলোর প্রচন্ডভাবে প্রয়োজন, অ্যাগ্লোনিমা গাছ আলো ছাড়া বাঁচবে না। আলো অ্যাগ্লোনিমার ক্ষেত্রে এতটা গুরুত্বপূর্ণ বলেই আমি কিন্তু মোটামুটিভাবে সপ্তাহে সপ্তাহে অ্যাগ্লোনিমা গাছকে এখানে নিয়ে আসি, এই জানলাটায় নিয়ে আসি। আমার অ্যাগ্লোনিমা কোথায় থাকে আপনারা জানেন, এইখানেও থাকে, কয়েকটা গাছ থাকে যেগুলো এই জানলাটায় থাকে, আর বাকি ম্যাক্সিমাম গাছ আমার অ্যাগ্লোনিমার কালেকশন তো বেশ খানিকটা, অনেকটাই কালেকশন, সেই গাছগুলো মেনলি কিন্তু ব্যালকনিতেই থাকে। এবার ব্যালকনিতে সারা সপ্তাহ ধরে সাফিসিয়েন্ট আলো সবাই পায় না, সেই কারণে ঘুরিয়ে ফিরিয়ে আমি এদেরকে কিন্তু এই জানলায় নিয়ে এসে রাখি, যাতে ওরা লাইটটা পায়। সপ্তাহে একবার এদেরকে আলোর মধ্যে আনবেন, তাহলেই যথেষ্ট, মানে এরকম রোদের মধ্যে রাখবেন তাহলে যথেষ্ট। তার কারণ হচ্ছে যদি আপনি বেশি পরিমাণে অ্যাগ্লোনিমা গাছকে যদি বেশি পরিমাণে মুভ করান, তাহলে কিন্তু এর রেজাল্ট ভালো নাও হতে পারে। কারণ ইনডোর গাছের মুভমেন্ট যত বেশি হবে, ইনডোর গাছের গ্রোথটা তত বেশি স্লো হয়ে যাবে। তাহলে একটা স্টেডি একটা বাসস্থানের মধ্যে ওদেরকে বাড়িয়ে তুলতে হবে, তাহলে কিন্তু দেখবেন যে ওরা খুব সুন্দরভাবে দিব্যি সুন্দর হচ্ছে। সপ্তাহে 1 দিন করে আপনি এই গাছগুলোকে নিয়ে এসে আলোর মধ্যে রাখবেন, মানে এরকম হালকা রোদ লাগাবেন, গাছ আপনার ভালো হবে, খুব সুন্দর গাছ হবে। এবার আসি অ্যাগ্লোনিমা গাছের টব নির্বাচন নিয়ে। অ্যাগ্লোনিমা গাছ অপেক্ষাকৃতভাবে ছোট টবে হয়। অ্যাগ্লোনিমা করার জন্য বিশেষ কোনো বড় বড় টবের প্রয়োজন হয় না। দেখুন আমার এই যে গাছটি, এটা
একটি 4 ইঞ্চি টব, এই 4 ইঞ্চি টবের মধ্যে এই গাছটি রয়েছে এবং এখান থেকেই কিন্তু নতুন নতুন করে আবার শুট তৈরি হচ্ছে। এই দেখুন সাইড দিয়ে নতুন আরেকটা গাছ বেরিয়েছে। এইভাবেই এই গাছগুলো ছোট ছোট পটের মধ্যে হয়। অ্যাগ্লোনিমাকে আপনি যদি বেশি বড় পটে দিয়ে দেন তাহলে যে সমস্যাটা দাঁড়াবে সেটা হচ্ছে জল আপনি বুঝতে পারবেন না। যখন জল দেবেন তখন জল না বুঝতে পারার ফলে জল বেশি হয়ে যাবে এবং যত বেশি পরিমাণ বড় টব হবে, বেশি মাটি থাকবে বা বেশি অন্য কোনো মিডিয়া থাকবে, সেটা যত ভিজবে তত বেশি শুকাতে লেট হবে, যার ফলে কি হবে অ্যাগ্লোনিমা গোড়া পচে যাবে। তার থেকে আপনি যদি ছোট টবে দেন, তা ছোট টবে কম মাটি হোক বা যে কোনো মিডিয়া কম পরিমাণে তাতে থাকবে, সেটা দেখবেন তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে, গাছ তাতে ভালো থাকবে। এবং অনেকে আমরা কি করি, অ্যাগ্লোনিমাকে কিন্তু বেশিরভাগই আমরা ব্যালকনিতে বা জানলার সাইডে এরকম জায়গায় রেখে দিই। অনেকে ঘরের ভেতরেও করেন, আমি ঘরের ভেতরের কথা বলছি না, কিন্তু যারা করেন মোটামুটিভাবে দেখুন বড় জায়গার মধ্যে দিলে ব্যালকনিতে রাখতেও খুব অসুবিধা হয়। সেই কারণে অ্যাগ্লোনিমাকে আমরা ছোট পটেই রাখবো এবং ছোট পটে তাড়াতাড়ি এটা কিন্তু গ্রো করে। আমি নিজে করে দেখেছি, ছোট পটে যত তাড়াতাড়ি গ্রো করে বড় পটে কিন্তু তত তাড়াতাড়ি গ্রো করে না। যখন দেখবেন যে অ্যাগ্লোনিমার এই নিচে দিয়ে শিকড় বেরিয়ে গেছে, আমার এই গাছটাই নেই, আমি আপনাকে একটা গাছ দেখাচ্ছি, দাঁড়ান। এই যে দেখুন, এই যে এই গাছটা দেখুন খেয়াল করে, এখান দিয়ে কিন্তু এটা রুট বেরিয়ে এসছে। হ্যাঁ, এখান দিয়ে সাইড দিয়ে রুট বেরিয়ে যাচ্ছে। তার মানে বুঝতে হবে যে একে এবার যে পাত্রের মধ্যে রয়েছে, যে পটে রয়েছে, সেখান থেকে একে এবার অন্যত্র সরাতে হবে। তাহলে আমরা এই গাছটা যেমন এখন আমি রিপোর্ট করতে পারি, কিন্তু করব যখন তখন ছোটতে করব। কিরকম করব, ধরুন এটা আছে একটা গ্রো ব্যাগের মধ্যে রয়েছে। যদি গ্রো ব্যাগ থেকে আপনি ডাইরেক্ট কোনো পটে দেন, গ্রো ব্যাগটা যদি এরকম হয়, এটা কত হবে, এটা ম্যাক্সিমাম 3 ইঞ্চি হবে গ্রো ব্যাগটা, হ্যাঁ 2.5 ইঞ্চি 3 ইঞ্চি মতন গ্রো ব্যাগ হবে। এই গ্রো ব্যাগটাকে দিলে আপনি 4 থেকে 6 ইঞ্চির মধ্যে কোনো পটে বসাতে পারেন। তার থেকে বেশি বড় পটে দিয়ে দিলে এ কিন্তু তখন বাঁচতে পারবে না, অসুবিধা হয়ে যাবে এর। তাহলে একে যখন আমরা রিপোর্ট করব, তখন আমি মোটামুটি ভাবে একে প্রথমে একটা 4 ইঞ্চি পটে প্রথমে দেব। অ্যাগ্লোনিমাকে যত ছোট পটে দেবেন তত তাড়াতাড়ি কিন্তু এর পাশ থেকে নতুন নতুন ব্রাঞ্চ আসবে বা নতুন নতুন গাছ বেরোবে। এই গাছটাই দেখুন, গাছটা কতটুকু একটা পটের মধ্যে রয়েছে, 4 ইঞ্চি পটের মধ্যে আছে অলরেডি, কিন্তু এই গাছটা থেকে নতুন একটা চারা বেরোনো শুরু হয়ে গেছে। এই দেখুন নতুন একটি আসছে, নতুন গাছ আসছে। এই গাছটা আছে একটা 6 ইঞ্চি পটের মধ্যে। এটা কিন্তু 8-10 ইঞ্চি নয়, এটা একটা 6 ইঞ্চির পট। এই 6 ইঞ্চি পটের মধ্যে দেখুন গাছটা কিভাবে বড় হয়েছে। এই গাছটা আসলে প্রথমে যখন ছিল তখন এরকমই একটা 4 ইঞ্চি পটের মধ্যে ছিল। 4 ইঞ্চি পট থেকে যখন দেখলাম যে মনে হচ্ছে এর রুট ড্যামেজ হচ্ছে, একে এবার নতুন কোনো পাত্রের মধ্যে দিতে হবে, নতুন কোনো পট এর জন্য দরকার, তখন আমি একে এই পটটায় দিয়েছিলাম এবং এ ধীরে 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 দেখুন এইভাবে ভরে উঠেছে। এইভাবেই কিন্তু অ্যাগ্লোনিমা আপনার ভরে উঠবে, পুরো টব ভরে উঠবে। এবং এখনো আমার মনে হচ্ছে যে এখনো এর জায়গা খালি আছে। যখন দেখবো যে আরো বেশি পরিমাণে এর থেকে ডালপালা বেরিয়ে নতুন নতুন গাছ বেরিয়ে গোটা টবটায় আর একটু জায়গা নেই, তখন সেই সময় আমি এটাকে চেঞ্জ করব। অ্যাগ্লোনিমা গাছের প্রপাগেশন দুরকম ভাবে মেনলি হয়। একটা হচ্ছে আপনি এটাকে এর কাটিং করে নিয়ে এই গাছটাকে কেটে এরকম জায়গা থেকে ধরুন কেটে নিলেন, কেটে নিয়ে জলের মধ্যে বসিয়ে রাখলেন, নিচের দিকে পাতাগুলো ছাড়িয়ে দেবেন, ছাড়িয়ে দিয়ে জলের মধ্যে প্লেন জলের মধ্যে গ্লাসের জল নিন বা কোনো প্লাস্টিকের বোতলে জল নিন, নিয়ে তার মধ্যে বসিয়ে রেখে দিন। সেখান থেকে একটা হয়। আর 2 নম্বর আরেকটা থেকে হয়, সেটা হচ্ছে যে কাটিংটাকে জলে না বসিয়ে মাটির মধ্যে যদি আপনি বসিয়ে দিন, মানে মাটি বলতে এখানে ডাইরেক্ট আমি কোনোদিন কোনো মাটির মধ্যে আমি বসাইনি। আমি যেটা করি
সেটা হচ্ছে যে কোকোপিট এবং বালি এই দুটোকে মিশিয়ে এর মধ্যে বসিয়ে দিলে কিন্তু গাছের শিকড় আসে তাড়াতাড়ি। শুধু বালির মধ্যে বসাতে পারেন, তাতেও হবে, কোনো অসুবিধা নেই, খুব ভালোভাবে তাড়াতাড়ি শিকড় বেরিয়ে যায়। আর আজকে আমি আপনাদেরকে একটা নতুন পদ্ধতি দেখাবো যে কি করে তাড়াতাড়ি শিকড় আনা যায়, মানে একটা ডালকে না কেটেই তার থেকে শিকড় বার করব, এবং সেই শিকড় বেরিয়ে যাওয়ার পর ভালো করে যখন শিকড় বেরিয়ে যাবে তারপর সেখান থেকে আমরা কেটে নিয়ে একটা নতুন টবের মধ্যে বসিয়ে দেব। তাহলে আমাদের গাছ খুব তাড়াতাড়ি হেলদি গাছ হয়ে যাবে, গাছটা খুব ভালো হবে। অ্যাগ্লোনিমার প্রোপাগেশন খুব সহজে কিভাবে করবেন দেখুন। আমরা তো জলের কথা বললাম বা আমরা কাটিং থেকে বলেছি। এই যে কাটিং থেকে আমরা আগে কি করতাম, আগে এরকম জায়গায় এখান থেকে ধরুন কেটে নিলাম, এখান থেকে গাছটাকে কেটে নিলাম, নিয়ে সেইটাকে একটু ফাঙ্গিসাইড আর একটু রুট হরমোন দিয়ে, বা যদি রুট হরমোন না থাকে অ্যালোভেরা থাকলে তা দিয়ে চলবে, যদি অ্যালোভেরাও না থাকে শুধুই যদি কোনো কোকোপিট আর মোটামুটিভাবে বালি কোকোপিট এগুলোর মধ্যে বসিয়ে দিলে অনায়াসে কিন্তু গাছ তৈরি হয়ে যায়। কিন্তু এখন আজকে আমি আপনাদেরকে একটা নতুন জিনিস দেখাবো। দেখুন, নেবেন কি এরকম একটা কোনো ওই জলের বোতল, কোল্ড ড্রিঙ্কসের বোতল এরকম থাকে, ওই রকম কোনো মিনারেল ওয়াটারের বোতল এরকমভাবে তাকে কেটে নেবেন, মাঝখানটা এরকমভাবে কেটে নেবেন। আপনার কাছে যেরকম আছে, আমার কাছে এই ওপরের অংশটা ছিল, ওপরের অংশটা দিয়ে করছি। যদি আপনার কাছে নিচের অংশটা থাকে তো নিচের অংশটা দিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই। এইভাবে কেটে নেবেন, নিয়ে এরকমভাবে প্রথমে এটাকে বসাবেন, এই যে এরকম ভাবে বসাবেন। বসিয়ে কি করবেন, এর ভেতরে এইভাবে, এই দেখুন এইভাবে এটাকে আপনি বসিয়ে দেবেন। এই দেখুন, মানে যেখানে কাণ্ডটা রয়েছে, যে অংশটা কাণ্ডটা আছে, সেই কাণ্ডর অংশটাকে এরকম ভাবে মুড়ে একটা দড়ি দিয়ে বেঁধে দেবেন। এইভাবে বাঁধা থাকবে জিনিসটা, এরকম ভাবে একটা বেঁধে, ভালো করে বেঁধে দিয়ে, মানে ভেতরে আমি কি দিলাম বুঝতে পারলেন তো? এটা হচ্ছে দিয়েছি আমার কাছে যে ইনডোর গার্ডেনের মানে ইনডোর গার্ডেন তৈরি করার যে সয়েল রয়েছে, আমি যে সয়েল ব্যবহার করি সেই সয়েল এর মধ্যে দিয়ে দিলাম। আপনার কাছে কিছু না যদি থাকে, মাটি দিয়ে এটা হবে কিনা আমি জানি না, আপনার কাছে কিছু যদি না থাকে তাহলে অন্তত একটু চেষ্টা করবেন ওই ধানের তুষ বা কোকোপিট এগুলো মিশিয়ে অন্তত এর মধ্যে এরকম ভাবে দিয়ে দেওয়ার, দিয়ে এইভাবে বেঁধে দেবেন। এবার আপনি অল্প বিস্তর জল তো দেবেনই, স্প্রেয়ারে করে জল দেবেন, কোনো অসুবিধা নেই। মোটামুটি ভাবে ধরুন মাসখানেক এটা এইভাবে রেখে দেবেন। আমি মাসখানেক পরে আপনাদেরকে একটা অন্য ভিডিও করে দেখাবো যে রুট কিরকম বেরোলো। এটা যখন বেঁধে আপনি রেখে দেবেন না, এই যে কাণ্ডটা, এই কাণ্ড থেকে দেখবেন আস্তে আস্তে রুট বেরিয়েছে। তাহলে কি হবে, ওই রুটের অংশটা, ওই অংশটা এবার যখন আমরা আগে কি করতাম, কাটিংটাকে এখান থেকে কেটে নিয়ে কোথাও বসিয়ে দিতাম, কিন্তু সেটা না করে আমরা যদি এখন এইভাবে বেঁধে রাখি এবং 1 মাস পর যদি রুট এসে যায়, তাহলে সেইটাকে যখন আমরা কোনো পটিং মিডিয়াতে পটিং করব, তখন গাছটা তাড়াতাড়ি ধরে যাবে, মানে গাছটার বাঁচার চান্স আরো 10 গুণ বেড়ে গেল। এইভাবে আমি একজনের কাছ থেকে শিখেছি, দেখলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি, হয়তো আপনাদের কাজে লাগতে পারে। এবার আসি অ্যাগ্লোনিমার খাবারের কথায়। অ্যাগ্লোনিমার খাবার হচ্ছে 2 রকমের, একটা অর্গ্যানিক আর একটা ইনঅর্গ্যানিক। অর্গ্যানিক খাবার কোনগুলো, যেমন হচ্ছে মিক্সড জৈব সার, আর হলো চাল ধোয়া জল, ডাল ধোয়া জল, এমনকি কাঁচা সবজি ধোয়া জল, সেটাকেও আমরা অর্গ্যানিক সার হিসেবে ব্যবহার করতে পারি। মিক্সড জৈব সার আমরা মাসে বা 1.5 মাস ছাড়া ছাড়া একবার করে টবের মাটিতে একটু দিয়ে রাখবো, বা যদি আমরা যখন মাটিটা তৈরি করব তখন যদি দিয়ে রাখি তাতেও হবে, খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। আর যদি বলি
আর ইনঅর্গানিক খাবারের কথা, তাহলে ইনঅর্গানিকের মধ্যে হচ্ছে এনপিকে, ব্যালেন্সড এনপিকে 19-19-19 বা 20-20-20, যেটা আপনার কাছে অ্যাভেলেবেল থাকবে সেটা 1 লিটার জলে 1 গ্রাম থেকে 1.5 গ্রাম নিয়ে মাসে একবার যদি স্প্রে করেন, গাছের রেজাল্ট খুব ভালো পাওয়া যাবে। এছাড়া যে মাল্টিভিটামিন বা অনুখাদ্য যেটা, সেটা কিন্তু চলবে, সেটা মোটামুটিভাবে মাসে একবার দিন বা 20 দিন ছাড়া একবার দিন। ওটা দিলে কি হবে, পাতার যে গ্লেজি ভাবটা সেটা কিন্তু বজায় থাকবে। অনুখাদ্য কি সে নিয়ে আমার একটা ভিডিও আছে, কেন আমরা অনুখাদ্য দেব, যদি চান সে একটা দেখে নিতে পারেন। আর আরেকটা হচ্ছে যে সিউইড এক্সট্রাক্ট। সিউইড এক্সট্রাক্ট খুব একটা ভালো জিনিস, ইনডোর গাছের ক্ষেত্রে খুব ভালো। ইনডোর গাছকে গরমের দিনে দিলে ভীষণভাবে ঠান্ডা রাখে গাছকে, এবং গাছের মধ্যে যে ঘাটতিগুলো তৈরি হয় সে ঘাটতিগুলো পূরণ করতেও কিন্তু এই সিউইড এক্সট্রাক্ট খুব কাজ করে। সিউইড এক্সট্রাক্ট মোটামুটিভাবে ইনডোর গাছের ক্ষেত্রে আপনি স্প্রে করবেন ওই 1 লিটার জলে 1 গ্রাম, যদি ডাস্ট কেনেন তাহলে 1 গ্রাম বা 1.5 গ্রাম কিনে ব্যবহার করবেন। আর যদি ডাস্ট না কিনে লিকুইড কেনেন তাহলে হচ্ছে 1 ml থেকে 1.5 ml, খুব বড় জোর। এবার আসি অ্যাগ্লোনিমার রোগ পোকার কথায়। অ্যাগ্লোনিমাতে কি পরিমাণে রোগ পোকা হতে পারে? অ্যাগ্লোনিমার মেনলি দুটো রোগ হয়, একটা হচ্ছে গোড়া পচে যাওয়া, আর 2 নম্বর হচ্ছে মিলিবাগ হওয়া। তাহলে মিলিবাগ হলে আমি প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলি, মিলিবাগ হলে কি করব, প্রথমে শ্যাম্পু দিয়ে ভালো করে যে কোনো শ্যাম্পু জলের মধ্যে গুলে ভালো করে গাছটাকে স্প্রে করব। গাছের পাতার তলার দিকে, বিশেষ করে তলার দিকে হয়, হ্যাঁ। এই যে ধরুন এরকম একটা গাছের এই তলার দিকে দেখবেন সাদা সাদা মতন ছোট 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 সাদা সাদা তুলোর মতন লেগে থাকে, ওটা হচ্ছে মিলি। যদি এরকম থাকে তাহলে ওটাকে স্প্রে করবেন, শ্যাম্পু জল একটুখানি রাখবেন, 5-10 মিনিট রাখবেন, তারপরে ফ্রেশ জল দিয়ে ভালো করে স্প্রেয়ারে করে আবার ধুয়ে দেবেন গোটা গাছটা। দেখবেন মিলি এরকম 2-3 দিন করলে মিলি সেরে যায়। যদি মিলি প্রচন্ড পরিমাণে লেগে যায়, মানে ধরুন এই জায়গাগুলোতে, এইসব কাণ্ড, এইসব জায়গাতে এরকম দলা 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 মতন হয়ে আছে, হ্যাঁ, এবং মিলির এক একটা চেহারা, যদি আপনার গাছ থেকে মিলি প্রচুর পরিমাণে খাবার খেতে পারে, এক একটা মিলির চেহারা দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন, এরকম বড় বড় হয়, সাদা সাদা লেগে থাকে গায়ের মধ্যে। যদি সেরকম হয় তখন একতারা বলে একটা ওষুধ পাওয়া যায়, সেই ওষুধটা খুবই কম দামের ওষুধ। আপনি যে এলাকায় রয়েছেন সেখানে একটু খোঁজ করবেন, নার্সারিতে পেয়ে যাবেন। ওই একতারাটা খুব কার্যকরী, 3 দিন ছাড়া 3 বার, অন্তত 2 থেকে 3 বার দিতে হয়, দিলে স্প্রে করলে ওটা সেরে যায়। ওর ছোট ছোট স্যাসি পাওয়া যায়, 1 লিটার জলের মধ্যে গুলে ভালো করে স্প্রে করবেন, মিলি চলে যাবে। আর 2 নম্বর হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে এর গোড়া পচা রোগটা কিছু করা যায় না। গোড়া পচা রোগের একটাই উপায়, সেটা হচ্ছে আপনাকে জল বুঝে দিতে হবে, এবং প্রত্যেক মাসে 1 বার বা 2 বার আপনি ফাঙ্গিসাইড স্প্রে করবেন। অতিরিক্ত ফাঙ্গিসাইড দেবেন না, কারণ ফাঙ্গিসাইড আসলে তো একটা বিষ, তাহলে অতিরিক্ত দেবেন না। ম্যাক্সিমাম মাসে 15 দিন ছাড়া একবার দিতে পারেন, বা 20 দিন ছাড়া একবার দিতে পারেন। আপনার গাছ কোন জায়গায় রয়েছে, কিরকম পরিবেশে আছে, তার উপরে নির্ভর করে আপনি 1 বার বা 2 বার দিতে পারেন। যদি গাছ অতিরিক্ত জলে ভেজে, সেক্ষেত্রে 2 বার দেবেন। আর যদি দেখেন যে আপনি জানলার মধ্যে রেখেছেন, যেখানে হালকা ছাটটা আসছে কিন্তু ডাইরেক্ট বৃষ্টির জলটা পড়ছে না, সেক্ষেত্রে আপনি অবশ্যই মাসে 1 বার দিন ফাঙ্গিসাইড, 1 বার দিন, ভালো মানের ফাঙ্গিসাইড দিন। আমি আগের ভিডিওতেও বলেছি, আগের অ্যাগ্লোনিমার যে ভিডিও তাতেও বলেছি, যে কোনো ইনডোর গাছের ভিডিওতে আমি একটাই ফাঙ্গিসাইড ব্যবহার করি, সেটা হচ্ছে অ্যামিস্টারটপ। এতটাই ভালো যে মাসে 1 বার দিলে কিন্তু হয়ে যায়। এছাড়া আপনি ব্যবহার করতে পারেন রেডিওমিল গোল্ড, ব্যবহার করতে পারেন। আর যদি আপনার গাছগুলো ছাদের মধ্যে থাকে, ছাদের মধ্যে থাকলে প্রথমত ছাদে রাখবেন না। ছাদের মধ্যে যদি রেখে থাকেন, যদি ঘেঁস মিডিয়ায় হয়, যে অনেকে ঘেঁসে করেন, সেক্ষেত্রে ছাদে রেখেছেন, সেক্ষেত্রে আপনি কি করবেন, যে সাফ পাউডার আছে, সাফ পাউডার নিয়ে এরকম গাছের যে এই কাণ্ডটা পুরো করে একটা তুলি দিয়ে সাফ পাউডারটা মাখিয়ে, একটু জল দিয়ে গুলে সাফ পাউডারটা মাখিয়ে রেখে দেবেন। মানে ধরুন এই যে গাছটার এইরকম জায়গাগুলোতে সাফ পাউডার মাখিয়ে, বা ব্যাভিস্টিন যদি ব্যবহার করেন, ব্যাভিস্টিন এইসব জায়গায় মাখিয়ে রেখে দিলে অনেক ভালো রেজাল্ট পাওয়া যায়। আর জল বেশি হচ্ছে বা ফাঙ্গাসের প্রবলেম হচ্ছে, তার লক্ষণ বুঝবেন এরকম পাতা দেখে। যদি দেখেন এরকম পাতা আসছে, গাছের নিচের দিকের মধ্যে রয়েছে,
তাহলে এরকম ছোট ছোট মতন, তাহলে বুঝতে পারবেন যে আপনার গাছে কিন্তু জলের সমস্যা হচ্ছে বা ফাঙ্গাল অ্যাটাক হচ্ছে। আমার এই গাছটায় তাহলে বলবেন যে আমার কাছে কেন হচ্ছে, হতেই পারে। আমি ফাঙ্গিসাইড স্প্রে করি, তা সত্ত্বেও কিন্তু হয় এবং হতেই পারে, কিছু করার নেই ওটা। এটাকে নিয়েই আমাদের চলতে হবে। এরকম কোনো রকম পাতা দেখতে পেলে আমরা পাতাটাকে ছিঁড়ে ফেলে রিমুভ করে দেবো, একদম পুরোপুরি গাছকে পরিষ্কার রাখবো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর জল যদি মনে হয় যে জল বেশি হচ্ছে, সেক্ষেত্রে তো আমি জলটাকে কী করে ড্রাই করতে হবে, ওটাকে যদি দেখি যে মিডিয়া এত বেশি ভিজে গেছে, আমার এরকম ভিজে না, নর্মালি আমার এরকম ভিজে না। যদি আপনাদের ক্ষেত্রে মিডিয়া খুব বেশি ভিজে গেছে, কিছুতেই শুকাতে চাইছেন, এরকম হয়, সঙ্গে সঙ্গে আস্তে করে গাছটাকে ওখান থেকে তুলে ফেলুন, ওই মিডিয়ার থেকে তুলে ফেলুন, তুলে ফেলে মানে ড্রাই করে নিন। ড্রাই করে নেওয়ার পরে তারপর যে কাণ্ডটা বা যে শিকড়গুলো আছে তাতে ফাঙ্গিসাইড দিন, ফাঙ্গিসাইড দিয়ে আবার শুকনো করুন, তারপরে নতুন একটা মিডিয়াতে গাছটা বসিয়ে দিন, গাছটা বেঁচে যাবে। যদি গাছকে নিম অয়েলে অভ্যস্ত করে তুলতে পারেন, তাহলে কিন্তু মাসে একবার অন্তত নিম অয়েল স্প্রে করতে পারেন। নিম অয়েল স্প্রে করলেও গাছ অনেক সময় রোগ পোকার হাত থেকে মুক্ত থাকে। তবে নিম অয়েলের ডোজটা বিভিন্ন নিম অয়েলের কোম্পানির বিভিন্ন রকম হয়। আপনি যে কোম্পানির কিনবেন, যে দোকান থেকে কিনছেন, সেখানে একটু দোকানে একবার নার্সারিতে জেনে নেবেন যে আমি কতটা পরিমাণে দেব। সেফটির জন্য বলছি, 1 লিটার জলে 1 ml নিম অয়েল ব্যবহার করলে আপনার সমস্যা কিন্তু খুব একটা থাকবে না। আর ইমিডাক্লোরোপিড জাতীয় কোনো ওষুধ আমি এক্ষেত্রে বলছি না, কারণ অ্যাগ্লোনিমাতে এই ধরনের প্রবলেম কিছু আসে না। এর একটাই প্রবলেম, সেটা হচ্ছে ফাঙ্গাল প্রবলেম। আপনারা অনেকেই বলেন যে অ্যাগ্লোনিমার যেগুলো পিঙ্ক ভ্যারাইটি, সেগুলো কিছুতেই পাতাগুলো বড় হতে চায় না বা গাছটা বাড়তে চায় না। আমার এই গাছটা দেখুন, পাতাগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ বড়। পাতা গাছের বড় হয়, তার কারণ নির্ভর করে হচ্ছে পাতা কি করে বড় হবে বা ছোট হবে, সবকিছু নির্ভর করে আপনি কিরকম গাছটাকে যত্ন করছেন, কোন মিডিয়াতে রাখছেন। মিডিয়া বা মাটি গাছের জন্য খুব একটা বড় ভূমিকা নেয়। মাটি, আলো এবং জল, এই তিনটে যে কোনো গাছের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। অ্যাগ্লোনিমা গাছও একটা গাছ, সেও একটা গাছ, তাই মিডিয়াটা হচ্ছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। মিডিয়া যদি ভালো না হয়, তাহলে আপনার গাছের, শুধু পিঙ্ক ভ্যারাইটি কেন, যে কোনো ভ্যারাইটির গাছে কিন্তু পাতা আপনার ভালো হবে না। তাহলে সবার আগে আপনি দেখুন যে আপনার গাছগুলো কোন মিডিয়াতে রয়েছে, সে মিডিয়াতে আদৌ গাছগুলো ভালো হচ্ছে কিনা। যদি না হয়, তাহলে মিডিয়া চেঞ্জ করুন। অ্যাগ্লোনিমার এই যে ভ্যারাইটিটা দেখছেন, এইটা, হ্যাঁ, পাশে লিপস্টিক দেখতে পাচ্ছেন, সেটাও সহজ গাছ। এই গাছটাও কিন্তু খুব সহজ গাছ। এই গাছটা আমি একটা ডাল ভেঙে এনেছিলাম, ডাল ভেঙে এনে এর মধ্যে পুঁতে দিয়েছিলাম, একটা হয়েছে। এই সাইডে কিন্তু আরো দুটো পোতা আছে, মানে দুটো ছোট টুকরো ডালের পোতা আছে। সেই দুটো থেকে চারা প্রথমে বেরোলো, তারপরে দেখলাম আবার মারাও গেল। হ্যাঁ, কিন্তু নিচে ওটা পোতা আছে, তাহলে এর মধ্যে একটা টেন্ডেন্সি কিন্তু আছে, ও আবার আগামী দিনে কিন্তু এর থেকে গাছ বেরোতে পারে। তাহলে এই ভ্যারাইটিটা কিন্তু আপনারা সবাই করতে পারেন, কোনো অসুবিধা নেই। এই ভ্যারাইটিটা খুব সহজ, মানে সহজেই জাস্ট আমি এটাকে মাটিতে জাস্ট পুঁতে দিতেই এটা দেখলাম ধরে নিল এবং এতটা বড় হয়ে গেছে। এবং দেখুন নতুন পাতাও এসছে। এই যে এই পাতাটা হচ্ছে একদম একটা নতুন পাতা, দেখুন এখনো গুটি আছে, পুরোটা খুলেও নি। আর আরেকটা জিনিস জানবেন, অ্যাগ্লোনিমা গাছ কিন্তু টক্সিক গাছ, মানে আপনার বাড়িতে বাচ্চা এবং যদি কোনো পোষ্য থাকে, তাহলে তাদেরকে এই গাছটা থেকে একটু দূরে রাখবেন, কারণ এই গাছের পাতা ছিঁড়ে যদি মুখে নিয়ে ফেলে, তাহলে কিন্তু এর থেকে বমি টমি হতে পারে। তাহলে টক্সিক গাছ একটু সাবধানে রাখবেন। আপনারা নিজেরাও যখন এই গাছকে পরিচর্যা করবেন, তখন অবশ্যই কিন্তু হাতটা ধুয়ে ফেলবেন। দেখুন অ্যাগ্লোনিমা গাছে কিন্তু ফুল আসে, এই যে দেখছেন ফুলটা, ছোট্ট একটা ফুল, এই দেখুন এই সাইড দিয়ে, এই দেখুন এইরকম ফুল যখন দেখবেন, তখন কিন্তু এই ফুলকে ভেঙে ফেলবেন, না হলে এই গাছের গ্রোথটাকে স্তব্ধ করে দেয়। এই ফুলটা এই মুহূর্তে আমি ভাঙছি না, তার কারণ হচ্ছে খুব ছোট, যখন খুবই ছোট থাকবে তখন ভাঙবেন না। আর একটু ম্যাচিওর হয়ে যখন ভেতর থেকে সাদা অংশটা বেরিয়ে আসবে, ঠিক সেই সময় ওটাকে একদম পুরো কেটে বাদ দিয়ে দেবেন। অ্যাগ্লোনিমা গাছ খুব সহজে, খুব তাড়াতাড়ি বাড়ে না। আপনি যদি মনে করেন যে একটা ছোট্ট গাছ কিনে এনে আপনার গাছটা
রাতারাতি 1-2 মাসের মধ্যে অনেক বড় হয়ে যাবে, তাহলে ভুল হবে, ভাবনাটা ভুল হবে। তার কারণ হচ্ছে অ্যাগ্লোনিমা একটু গ্রোথটা একটু স্লো, আস্তে আস্তে ধীরে ধীরে বড় হয়। সেই জন্য এইরকম ধরুন একটি গাছ যখন ঝোপালো একটি গাছ সুন্দরভাবে তৈরি হবে, তখন এই গাছ তৈরি করার জন্য আপনাকে গাছটাকে কিন্তু খানিকটা সময় দিতেই হবে। আপনি যতই খাবার দিন সে গাছকে, যতই খাবার দিন, যতই কেয়ার করুন, জানবেন যে কোনো কেয়ারই কাজে লাগবে না যতক্ষণ না আপনি সময় দিচ্ছেন। সময় অ্যাগ্লোনিমার ক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল পালন করে, গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব পালন করে সময়। সময় দিন, দেখুন আপনার গাছ খুব সুন্দর হবে। আমি যেভাবে বলছি ভিডিওতে ঠিক সেইভাবে আপনি অ্যাগ্লোনিমার পরিচর্যা করুন। অ্যাগ্লোনিমা গাছ, আপনার অ্যাগ্লোনিমা গাছ দেখার মতন হবে। গোড়া পচা হচ্ছে অ্যাগ্লোনিমার একটা খুব কমন রোগ। মানে ধরুন আপনি গাছে জল দিচ্ছেন, বুঝতে পারছেন না, গাছটা প্রথমে ঠিক আছে, এরকম হেলদি আছে, সুন্দর আছে, সুস্থ গাছ আছে, কিন্তু হঠাৎ একদিন বুঝতে পারলেন যে গাছের পাতাগুলো ঝিমাতে শুরু করেছে। তখন আপনি বুঝতে পারবেন না যে গাছটা কি কারণে ঝিমাচ্ছে। এমন হতে পারে যে গাছটা কিন্তু ভেতর থেকে, ওপরের পাতাগুলো দেখে আপনি তখনও বুঝতে পারছেন না, আসলে ভেতরের শিকড়গুলো পচতে শুরু করেছে। এই যে গোড়া পচা রোগটা অ্যাগ্লোনিমার একটা মারাত্মক রোগ। এই রোগে কি হয়, আস্তে 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 পাতাগুলো সব ঢলতে শুরু করে, দিয়ে নিস্তেজ হয়ে যায়। তারপরে একদিন দেখবেন এই যে, দাঁড়ান দেখাচ্ছি, এই যে এইখান দিয়ে না, এই যে শক্ত যেটা দাঁড়িয়ে রয়েছে যে কাণ্ডটা, সেই কাণ্ডটা দেখবেন একদম লুজ হয়ে গেছে, দিয়ে এখান থেকে ভেঙে উঠে এলো। যখন এরকম এখান থেকে ভেঙে যাবে তখন বুঝতে পারবেন যে ওর শিকড় বলতে আর কিছু নেই, শিকড়টা পচে গেছে। তখন কি করবেন, ওই যে ওপরের যে অংশটা বাকি আছে সেই অংশটাকে আপনি ভালো করে কোনো ফাঙ্গিসাইডের মধ্যে মাখিয়ে আগে শুকনো করবেন। শুকনো করার পর তারপরে সেটাকে আপনি বালির মধ্যে বসিয়ে রাখবেন। বালি অথবা জাস্ট একটু হালকা হালকা ভিজে কোকোপিট, তার মধ্যে আপনি এটাকে বসিয়ে রেখে দেবেন এবং নড়াবেন না, কোনোভাবেই নড়াবেন না। একদম যখন ড্রাই হয়ে আসবে তখন আবার একটু জলের স্প্রেয়ারে করে একটু জল দিয়ে দেবেন, দেখবেন আস্তে আস্তে ওখান থেকে গাছটা কিন্তু আবার শিকড় বেরোবে। কিছু কিছু ভ্যারাইটি আছে যেগুলোকে আর কোনোভাবেই বাঁচানো যায় না, কিন্তু নর্মালি বাকি যেগুলো থাকে, যে ধরনের গাছগুলো অ্যাগ্লোনিমাগুলো আমরা মার্কেটে সাধারণত পাই, সেগুলোকে কিন্তু এইভাবে বাঁচানো যায়। আর আরেকটা হচ্ছে যে তারপরে এই যে মাটিটা, এইখানটা মানে এই যে এর ভেতরে যে শিকড়ের অংশটা যেটা থেকে গেল, সেইটাকে কি করবেন, সেটাকে কিন্তু ফেলে দেবেন না। আমি একটা দেখাচ্ছি আপনাদের। এইখানে দেখুন একটা অ্যাগ্লোনিমা, এই দেখুন, এই দেখুন পরিষ্কার দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু একটা অ্যাগ্লোনিমা গাছের গোড়া। আসলে এইরকম ভাবেই গোড়াটা পচে গেছিল, আমি গাছটাকে ওপরটা তুলে বসিয়েছিলাম, তাতে গাছটা হয়ে গেছে। কিন্তু এই গোড়াটার জায়গায় আমি একটা অন্য গাছকে বসানোর জন্য ভেবেছিলাম যে এটা একদমই পচে গেছে, কিন্তু আমি যখন একটা অন্য গাছ ওই পটটার মধ্যে বসাতে যাই, তখন বার করার পর দেখি যে এখান দিয়ে নতুন করে বেরিয়ে আসছে। এই দেখুন শিকড়, এই দেখুন শিকড়, এই দেখুন গাছটা আসছে। তখন এটা দেখার পরে আমি এরকম একটা মাটির, যেহেতু এটা মাটির পাত্রের মধ্যে রাখলে হয়তো এর গ্রোথটা তাড়াতাড়ি হবে, এটা ভেবেই আমি এর মধ্যে, এই দেখুন কোকোপিট আছে, শুধু কোকোপিট দিয়ে এই অংশটাকে তুলে আমি বসিয়ে দিয়েছি। আমি এটাকে তুলবো না এখন, এটা দিয়ে যখন গাছ আবার নতুন করে গাছটা যখন বেড়ে উঠবে তখন আপনাদের দেখাবো যে এইভাবে কিন্তু এর গোড়াটা বেঁচে যায়। অনেক সময়ই দেখা যায় যে এর গোড়া বেঁচে গেছে, বেঁচে গিয়ে এরকম করে নতুন করে আবার গাছ আসছে। তাহলে আমরা ওই মাটিটাকে ফেলে দেব না। ইনডোর গাছের, যে কোনো ইনডোর গাছ সহ অ্যাগ্লোনিমার ক্ষেত্রে বলছি, যে এই গোড়াটা যখন দেখবো যে গোড়াটা পচে গেছে, গোড়াটা পচে যাওয়ার পরে ওকে জল দেওয়া বন্ধ করে দেব, শুকনো হতে দেব, দিয়ে ওটাকে রেখে দেব। কিছুদিন পর ওটা থেকে মাটিটা তুলে দেখব যে কিছু আছে কিনা। যদি দেখি যে অবশিষ্ট এরকম কিছু আছে তাহলে খুব ভালো কথা, তাহলে আমরা তাকে এরকম ভাবে কোকোপিটের মধ্যে বসিয়ে রাখবো যাতে নতুন করে গাছটা বেড়ে উঠতে পারে। আর যদি দেখি যে একদমই পচে গেছে, কিচ্ছু নেই, তখন আমরা ওই মাটিকে ফেলে দেব। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আপনাদের মতামত আমার কাছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ।
আপনারা না বললে আমি বুঝতে পারবো না যে আমার কোনো ভুল ত্রুটি হচ্ছে কিনা, আপনারা আরো কিছু জানতে চাইছেন কিনা। আমি কিন্তু একদমই কিছু বুঝতে পারবো না। দেখুন, ভিডিওটা করতে করতেই বৃষ্টি নেমে গেছে, আমার অ্যাগ্লোনিমারা কিন্তু বৃষ্টিতে ভিজছে। তাহলে আজকে এই পর্যন্তই। পরের দিন আবার অন্য আরেকটা গাছ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে আসবো। ততক্ষণ আপনারা ভিডিওটাকে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো আপনাদের। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।